ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোডম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার জোরালো বক্তব্যে সন্তুষ্ট বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারে জোর জামায়াত ইসলামী। অপার সম্ভাবনা নিয়েও পর্যটনে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অপরিকল্পিত উন্নয়ন টেকসই খাত করায় বাধা। 100 টাকার ইঞ্জেকশন 1300 টাকায় কিনল কুমিল্লা মেডিকেল। ওষুধ যন্ত্রপাতি ক্রয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। এবং সন্ধ্যায় অনূর্ধ্ব 17 সাফের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গেলবারের হারের শোধ নিতে চায় তরুণরা। স্বাগত। এখন বাণিজ্য পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃথা। শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের খবর। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নিরবিচ্ছিন্নভাবে চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 42 মিনিটের ভাষণে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সমস্যা, গাজায় ইসরায়েলি হামলা সহ বৈশ্বিক নানা বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। of the People's Republic of Bangladesh. আগে নির্বাচন নাকি সংস্কার, এই আলোচনা যখন দেশের রাজনীতির অঙ্গনে তীব্র, তখন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের সামনে তার 42 মিনিটের সেই ভাষণে দেশের প্রধান 3 রাজনৈতিক দলের 6 শীর্ষ নেতার উপস্থিতি যেন বলছে ঐক্যের বাংলাদেশের কথা। জাতিসংঘ সনদের 8 দশক পূর্তি জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ডক্টর ইউনূস তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ, আঞ্চলিক আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ সংঘাতের বাস্তবতা। জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে নাগরিক বান্ধব সংস্কার অব্যাহত থাকবে বলেও বিশ্ব মঞ্চকে আশ্বস্ত করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, যারা আগামীতে নির্বাচিত হবেন তারাই সংস্কার কার্যক্রম মেনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের গভীরতা তুলে ধরে অর্থ সংকটে আশ্রয় কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। অবিলম্বে নতুন তহবিল দাঁড়ালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে। দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বিরাষ্ট্র সমাধানের একমাত্র পথ। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এখন হাতছাড়া। তাই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য তিনি জোর আহ্বান জানান। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। সবশেষে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং একসাথে সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা একদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখার পাশাপাশি তুলে ধরেছেন গত 14 মাসে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা। একই সঙ্গে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে তিনি গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানান এই জাতিসংঘর 80তম সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে। পাশাপাশি তিনি তার 3-0 থিওরির যে বিষয়টি সেটি আবারও পুনর্ব্যক্ত করেন তার ভাষণের শেষাংশে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো। অধিবেশন উপস্থিত দেশের শীর্ষ নেতারা একদিকে যেমন ভাষণের প্রশংসা করেছেন, তেমনি নির্বাচনী সংস্কার ও পরিবেশ তৈরির দাবিও উঠেছে স্পষ্টভাবে। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। of the People's Republic of Bangladesh. জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল। আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সে অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, অন্যদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে তোলা ডিফিকাল্ট হবে। সেই কাজটাই তারা শুরু করছে। সেটাই তিনি আজকে জাতিসংঘে বিশ্ব যে আপনার সংস্থা আছে, সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি। আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার, যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। আমরা 2 কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। একই সুর জাতীয় নাগরিক পার্টিরও। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, কেবল নির্বাচন নয়, তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বাস্তব সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরবে না বলেও মত তার। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এবং এর আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব, এর আগেই বাট প্রশাসনকে নিরপেক্ষ করা সম্ভব। এই 3 দলের এই 3 শীর্ষ নেতা উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই ঐতিহাসিক মুহূর্তে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক ঐক্যবদ্ধ বার্তা। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে হোটেলে ফিরে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদ সংস্কার সহ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রশ্নে একমত সবাই। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সমুদ্র, পাহাড়, নদী আর লেকের অনন্য নৈসর্গিক সৌন্দর্যের মায়াবী ভূমি হয়েও পর্যটনের এক অনুরূপ
অনুর্বর জনপদ চট্টগ্রাম। নানা পরিকল্পনার বুলি ঘুরপাক খেলেও এই নগরে পর্যটন এগিয়েছে হতাশার গতিতে। বারবার বাঁধ সেধেছে অপরিকল্পিত উন্নয়ন আর নগরায়ন, অথচ এখানেই গড়ে উঠতে পারত টেকসই পর্যটন, যা নানা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকছে বলে দাবি খোদ মেয়রের। পর্যটন পরিবেশ দিবসে চট্টগ্রামের অপর পর্যটন সম্ভাবনা ও সংকট নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল করিম। কাট্টলির সবুজে মোড়ানো উপকূলে উড়ন্ত বকের ঝাঁক, সাদা পাখির দল সমুদ্রের দিগন্তে যেন এঁকে চলেছে নৈসর্গিক এক চিত্রকর্ম। বঙ্গোপসাগরের এই চট্টগ্রাম প্রান্তে এলে ধরা পড়ে এমন ডানামেলা পাখিদের সৌন্দর্যের প্যারেড। দৃশ্যপটে আরও ধরা পড়ে ম্যানগ্রোভ, বালুকা বেলা কিংবা ব্যস্ত জেলেদের জীবিকার আয়োজন। চট্টগ্রাম নগর ঘিরে মুগ্ধতার গল্প নিয়ে জেগে আছে এমন 16 কিলোমিটার উপকূল। মানচিত্রে কোথাও মাথা তুলে বিস্তীর্ণ মনোরম পাহাড় সারি, কোথাও প্রাণ জুড়ায় কর্ণফুলীর বাঁক। মাঝে বয়ে চলে আঁকাবাঁকা খাল, ঐতিহাসিক জলাশয় দিঘি, ফয়েজ লেক, সিআরবি বা বাটালি পাহাড়। নগর থেকে 1 ঘন্টার দূরত্বে গেলেই প্রকৃতি ধরা দেয় আরও মোহনীয় রূপে। কখনো পার্কি সমুদ্র সৈকতের উত্তাল জলরাশি, কখনো সীতাকুণ্ড মিরসরাইয়ের ঝর্ণা পাহাড়ের সাম্রাজ্য মনে করিয়ে দেয় জীবনানন্দের মায়াভরা বাংলার কথা। পাহাড়, সমুদ্র, নদী বেষ্টিত এই চট্টগ্রাম, কিন্তু চট্টগ্রামকে একটা ট্যুরিজম হাব হিসেবে যে গড়ে তোলার যে সম্ভাবনা ছিল সেটি কিন্তু কাজে লাগানো যায়। চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ অনেক স্থানের তুলনায় পিছিয়ে রয়েছে। শুধুমাত্র এখানে আকর্ষণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি, বিনিয়োগকারীরা বিনিয়োগের কোনো পরিকল্পনা করেনি। পর্যটন সংশ্লিষ্টদের দীর্ঘশ্বাস, পাহাড়, নদী আর সমুদ্রের সাথে সমৃদ্ধ ইতিহাসের এমন বৈচিত্র্যময় জনপদ পৃথিবীতে বিরল। অথচ এই চট্টগ্রাম ঘিরে বিপুল বৈদেশিক মুদ্রা আয় বা টেকসই পর্যটনের যে সম্ভাবনা তা রয়ে গেছে অনাবিষ্কৃত। অনেকগুলো ট্যুর অপারেটর কোম্পানি হয়েছে, বাট অ্যাক্টিভলি 20-25 জন কাজ করতেছে। বাট ম্যাক্সিমাম ইন আউটবাউন্ড মানে দেশের বাইরে লোক যাচ্ছে, আর ডোমেস্টিক ট্যুরিজম, বাট ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইনকামিং খুবই কম। দ্যাট অনলি পসিবল, এটা তো প্রাইভেট এন্টারপ্রেনিয়ারের সঙ্গে নট পসিবল। এটা গভর্নমেন্টের সব দরকার আছে। আপনার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করেন, রাস্তা বিল্ড আপ করেন। টেকসই পর্যটন বা ইকো ট্যুরিজম এখন কেবল বলি নয়, এটি পর্যটন ব্যবসায় মুনাফা বাড়ানোর ও রাজস্ব আয়ের একটি বড় মাধ্যম। ফিউচার মার্কেট ইনসাইটসের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী টেকসই বা ইকো ফ্রেন্ডলি পর্যটনের বাজার 2024 থেকে 2034 সালের মধ্যে বছর প্রতি গড়ে 23.8% হারে বাড়বে। সেই হিসেবে 2024 সালে $1.51 ট্রিলিয়ন বাজার 9 গুণ বেড়ে দাঁড়াবে $12.82 ট্রিলিয়ন। ইকো ট্যুরিজম হবে না, এবং ইকো ট্যুরিজম হতে গেলে আপনার সাস্টেইনেবল ট্যুরিজমের যে মেজর ফ্যাক্টরসগুলি, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল, ওগুলি সবগুলি কিন্তু এখানে আসবে। নেচারটা এখানে থাকবে, নেচার কনজারভেশন ইম্পর্টেন্ট। কালচারাল হেরিটেজটা রক্ষা করতে হবে। এলাকার মানুষজনকে এমনভাবে সম্পৃক্ত করতে হবে যেন তারা ইকোনমিক্যালি বেনিফিটেড হয়। এই টেকসই পর্যটনের ধারণা বাস্তবায়ন করেই থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, ভারত সহ এশিয়ার অনেক দেশ এখন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। সেই দৌড়ে আমলাতান্ত্রিক জটিলতায় আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, জানালেন খোদ মেয়র। চরবাকুলিয়া একটা চর, সেখানে প্রায় 400 একর জায়গা আছে। আমি সেটাকে একটা ইকো ট্যুরিজম পার্ক হিসাবে ঘোষণা করেছিলাম। বাট দ্য থিং ইজ, আমি যখন সেটা জেলা প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশন দিলাম, সেটা পরবর্তীতে সেখানে ভূমি মন্ত্রণালয় সেটা ইন্টারফেয়ার করেছে। যে কোনো কিছু করতে যান যে এত বেশি প্রসিজিওর, সেগুলো মেনটেন করে দেশে আমরা যারা কিছু করতে চাই আমরাও পারছি না, বিদেশের কেউ যদি এসে দেশকে কিছু করতে চাই তারাও পারছে না। পর্যটনের অপার সম্ভাবনা আর প্রকৃতির এমন আয়োজন নিয়ে এই চট্টগ্রামই বিশ্বের বুকে হতে পারত টেকসই পর্যটনের এক অনন্য উদাহরণ। বন্দরকেন্দ্রিক অর্থনীতির এই জনপদে পর্যটন থেকেও যে বিরাট দেশি বিদেশি রাজস্ব আয় সম্ভব, সেই চিন্তা কেবল থেকে গেছে কর্তৃপক্ষের মগজে, নয়তো তাদের পরিকল্পনার নিষ্ফল খাতায়। যে নগরে পর্যটনে গিয়েছে হতাশার গতিতে, সেই নগরে অবকাশ মানে দল বেঁধে রেস্টুরেন্টে খেতে যাওয়া, নয়তো অপরিকল্পিত পর্যটন কেন্দ্র বা অবহেলিত প্রাকৃতিক স্পটে নামমাত্র বিনোদনেই তৃপ্ত থাকা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।
পাহাড় নদীর জেলা নেত্রকোনা। সারা বছর এখানকার পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে চিন্তার বিষয় হলো ঘুরতে এসে অনেক পর্যটকই ঢুকে যাচ্ছেন ভারতীয় সীমান্তে। ঝুঁকি কমাতে চেকপোস্ট স্থাপন করলেও তা ফাঁকি দিচ্ছেন পর্যটকরা, যা তাদের জন্য হতে পারে ঝুঁকির কারণে। স্থানীয়রা বলছেন ভুল করে বেশিরভাগ পর্যটক সীমান্তের কাছাকাছি চলে যাচ্ছে। এদিকে প্রশাসন বলছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ পর্যটনের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রাবণের আকাশে সাদা মেঘের ভেলা, কখনো বৃষ্টি হয়ে ঝরছে, কখনো ভেসে বেড়াচ্ছে পাহাড় থেকে পাহাড়ে। পাহাড় আর মেঘের মিতালি চোখে পড়ে নেত্রকোনার পাঁচগাঁও পাহাড়ে। সারা বছর পর্যটক থাকলেও বর্ষায় সবচেয়ে বেশি ভিড় জমে পর্যটকদের। চন্দ্রডিঙা পাহাড়ি ঝর্ণাছড়া এখানকার অন্যতম দর্শনীয় স্থান। এখানকার ছোট বড় সব পাহাড় পড়েছে একেবারে সীমান্তের শূন্যরেখায়। তার উপর পাহাড়ি ঝর্ণাছড়ায় গা ভেজাতে অনেক পর্যটকই ভুল করে চলে যাচ্ছেন ভারতের সীমান্তে। যদিও গত কয়েক মাস ধরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি সদস্যরা। মানুষের ভুলবশতে ঢুকে পড়ে যে বর্ডার ক্রস করে চলে যায় আর কি। তারপরে আপনার মনে করেন তারা সারারা বিজিবি সারারা তারা ডাইখা সুন্দরভাবে বুঝ দিয়া তাদেরকে আবার ফেরত নিয়ে আসে। বলে ইন্ডিয়ার ভিতরে জায়গা পর্যটকরা কোনো সুবিধা নাই, তারপরে বিজিবি যাইতে দেয় না। ঝর্ণা হয়েছে পাহাড়ের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে পড়ছে, তো এখানে যাইলে বিয়া সাবে দৈরা নেগা। সুযোগ সুবিধা আর নিরাপত্তা সব দিক দিয়েই পিছিয়ে নেত্রকোনার সব কয়টি পর্যটন স্পট। পাঁচগাঁওয়ে প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রডিঙা রিসোর্ট নামে একটি স্থাপনা তৈরি করা হলেও 1 বছরের বেশি সময় ধরে তা বন্ধ। ফলে ঘুরতে আসা পর্যটকদের প্রায় সময়ই পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে। অনেক দূর থেকে আসার পর ওয়াশরুমে চাপ দিতে পারে, এরকম এটা কোনো খোলা হয় নাই আজ পর্যন্ত। তৈরি করার পর থেকে আজ পর্যন্ত খোলে না। যাতায়াতটা আরো ভালো হলে পর্যটক আরো বেশি আসতো। সোমেশ্বরী নদী, পাতলাবন, মহাদেও নদ, লেঙ্গুড়া, গণেশ্বরী নদী সহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে সীমান্তবর্তী 2 উপজেলায়। রয়েছে সাদামাটির পাহাড়ের মতো জিআই স্বীকৃতিপ্রাপ্ত পর্যটন স্পট। তবে যোগাযোগ ব্যবস্থা আর থাকা খাওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে অপার সম্ভাবনা থাকলেও তাও ম্লান হচ্ছে। এখানে রাস্তাঘাটগুলো একটু যদি ভালো হতো তাহলে আমাদের যারা টোরে আসে এদের জন্য সবচেয়ে ভালো হতো। রাস্তাঘাটের যে একটা অবস্থা, আসা মনে করেন যে কলমাকান্দা থেকে এদিকে আসাটা খুব টাফ একটা বিষয়। পর্যটন স্পটগুলোকে ঢেলে সাজানো, বন্ধ রিসোর্ট চালু, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ সীমান্তের কাছাকাছি না যেতে প্রচার প্রচারণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। যে রেস্ট হাউসগুলো আছে এগুলাকে সংস্কার করে পর্যটকদের বসবাসের উপযোগী করার জন্য আজকে আমরা জেলা উন্নয়ন সমন্বয় সভায় আমরা রেজুলেশন করেছি। কলমাকান্দার যে রেস্ট হাউসটা বন্ধ আছে বলছেন আপনি, এটাকেও বিজিবির সাথে আলোচনা করে কিভাবে দ্রুত সংস্কার করে এটাকে উন্মুক্ত করে দেওয়া যায় এটা আমরা উদ্যোগ নেব। অপার সম্ভাবনাময় পর্যটন এখনও জেলার অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখতে পারেনি। তাই পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পর্যটনকে অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ইনজেকশনের অস্বাভাবিক দাম দেখিয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে বিএনপিপন্থী চিকিৎসকের সংগঠন ড্যাবের নেতারা। যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 24 কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ইনজেকশনের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা। অনুসন্ধানে জানা যায় বাজারে 101 টাকা মূল্যের ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে 1299 টাকা। শুধু এই একটি আইটেম দিয়েই লোপাট হয়েছে প্রায় 48 লাখ টাকা। এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত 9 লাখ অ্যারোভাস্টাটিন ট্যাবলেট কেনা হয়েছে, যা শেষ করতে হাসপাতালের সময় লাগবে অন্তত 20 বছর।
সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার দাবি করেন 24 কোটি টাকার অনিয়মের মধ্যে 2.5 কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম হাসান মাসুম সহ কয়েকজনের মধ্যে। এ সময় সভায় উপস্থিত ছিলেন ডাক্তার এম হাসান মাসুম। অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি জনগণের কথাকে বলবো, উনি ইন্ডিভিজুয়াল ডাক্তারদেরকে ডাকছে, ডাক্তার বলতেছে আরিফকে আমি বের করে দিয়েছি রাজনীতি থেকে, আপনি আমাকে বের করাকে রাজনীতি আসতে বড় নীতিবাদ আপনি, আমি যদি দুর্নীতিবাদ হই আপনাদের দুর্নীতিবাদের বছরা আমি বলতে চাই, আপনি দুর্নীতিবাদের গপ্পাদা। আমি আবারও বলছি, আল্লাহর নাম নিয়ে বলছি, এই ধরনের কোন কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি চাই কেন্দ্রীয় ড্যাব এটা তদন্ত করুক, সেই তদন্তের মাধ্যমে এবং কমিশন তদন্ত করুক, তদন্তের মাধ্যমে অবশ্যই সত্য উন্মোচিত হবে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগের সঙ্গে ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের কোনো সম্পর্ক নেই এবং এ ঘটনায় তারা বিব্রত বলে দাবি করেন এই চিকিৎসক নেতা। এই জিনিসটাতে তো ড্যাবের, যেহেতু আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করি, আমাদের জন্য তো এটা বিব্রতকর অবস্থা। অবশ্যই একটা তদন্ত কমিটি হয়ে এর সুষ্ঠু বিচার করবে। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রশাসনের তারাও যাতে এই ব্যাপারটা নিয়ে উচ্চপক্ষের তদন্ত করে তদন্ত রিপোর্টটাকে জানে, তাইলে আমরা জাতীয়তাবাদের আদর্শের যে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে কুমিল্লা মেডিকেল কলেজের, তারা সবাই আশ্বস্ত হতে পারবে যে এই কেলেঙ্কারিতে কারা কারা জড়িত। অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালকের দাবি, ইনজেকশনের দামে গরমিল, আসলে প্রিন্টিং ভুল। আমাদের এমএসএ সামগ্রী কেনার সময় একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল, থায়োপেন্টাল সোডিয়াম, ওটা 101 টাকা 60 পয়সা দাম, সেখানে কীভাবে যেন 1299 টাকা চলে গেছে। তো ওই হিসাবে আসছে, পরে ভুলটা আমাদের চোখে ধরার পরে আমরা ভুল সংশোধন করে একই স্মারকে প্রতিস্থাপিত করে 101 টাকা 60 পয়সা হিসাবে আমরা 4000 পিস থায়োপেন্টাল সোডিয়াম কিনছি। এরই মধ্যে রাজধানীর পল্লবী এলাকার মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনায় অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। 500 শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 3500 রোগী চিকিৎসা নেন, আর ভর্তি থাকেন গড়ে 1200-র মতো রোগী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। শারদীয় দুর্গোৎসব মৌলভীবাজারের 7 উপজেলায় 868টি সর্বজনীন ও 140টি ব্যক্তিগত মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জোরদার করা হয়েছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা। গত বছরের চেয়ে এবছর পুজোর খরচ বেড়েছে, তবে অনেকগুলো চা বাগানে এখনও বকেয়া ও বোনাস না পাওয়ায় পুজোর আনুষ্ঠানিকতা অনেকটাই ফিকে। এম হামিদের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। শরতের কাশফুল আর ঢাকের আওয়াজ বলে মা আসছেন, সময় হয়েছে চরণে পুষ্পাঞ্জলি দেয়ার। প্রতি বছর দেশের সবচেয়ে বেশি ও জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন হয় মৌলভীবাজারে। এবছর 1008টি মণ্ডপে হবে দেবীর পূজা। পূজা কমিটির নেতারা জানান, জেলার কুলাউড়ার কাদিপুর, রাজনগরের পাঁচগাঁও ও শহরের 3টি বড় ও আকর্ষণীয় আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নী পূজা মণ্ডপে শুরু হবে দুর্গাপূজা। বড় মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আমরা পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে 4টি বিষয়ে আমরা লক্ষ্য করে বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেক মণ্ডপকে আমরা জেনারেটর রাখার জন্য আমরা অনুরোধ করেছি। দ্বিতীয়ত আমরা চিন্তা করছি যে সিসি ক্যামেরা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই সিসি ক্যামেরা সবাইকে বলেছি যে একটি ক্যামেরার জন্য প্রতি মণ্ডপে রাখা হয়। গত বছরের চেয়ে এবছর জেলায় পূজা মণ্ডপের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এর মধ্যে জেলার প্রাচীন তীর্থস্থান রাজনগরের পাঁচগাঁওয়ে প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থীর ভিড় হয়। একই সাথে কুলাউড়ার কাদিপুর, শিববাড়ি, সদরের ত্রিনয়নী,
আবাহন ও মহেশ্বরী, শ্রীমঙ্গলের সবুজবাগ, লালবাগ ও শাপলাবাগের বেশ কিছু মণ্ডপেও প্রচুর ভিড় হয়। তবে বেশ কিছু চা বাগানে এখনও দেয়া হয়নি পূজার বোনাস ও বকেয়া পাওনা। হতাশ চা শ্রমিকরা চেয়েছেন সহযোগিতা। সব জিনিসের দাম কত, এখন আমরা যদি 100 টাকা বলন না নেই তা আমরা চলবো কিভাবে? বাগান পক্ষ যদি দিত তাহলে তার পূজা আমাদের সুন্দর হতো। আমাদেরকে ওই কোম্পানি কিংবা সরকার সাহায্য করতে হবে। এবছর পূজার খরচ বেড়েছে বলে জানান ডেকোরেটার্স ও মূর্তির কারিগররা। 2-1 দিনের মধ্যে আমরা রং শুরু করব এবং এই মূর্তিটার দাম আমাদের 2,70,000 টাকা। গত বছর আমরা খাস করছি মনে করেন 3.5 লাখ, এইবার করা লাগে 4.5 লাখ। এদিকে পূজাকে সামনে রেখে সারা জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় পুলিশ ও জেলা প্রশাসন। গুজব রুখতেও নেওয়া হয় নানা ব্যবস্থা। চা শ্রমিক সহ প্রত্যেকটি সার্বজনীন মন্দিরে 500 কেজি চাল সহ নানা সহযোগিতা করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে 19টি ভ্রাম্যমাণ মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। সকল হিন্দু সম্প্রদায়ে তাদের পূজা উদযাপন করার জন্য সকল কমিউনিটির নেতাদেরকে নিয়ে এবং ইসলামিক স্কলার যারা আছেন ইসলামিক দলগুলো তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই একাধিক সভা করেছি। সকলের কাছ থেকে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এবং প্রাণবন্ত উৎসাহ এবং সহযোগিতার আশ্বাস পেয়েছি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবে মোবাইল কোর্টের জন্য। যদি কোনো বিশৃঙ্খল বা কোনো কিছু দেয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা মাঠে থাকবে। অসুর বিনাশী দেবী দুর্গা জাগতিক সব অশান্তি দূর করবেন এমনটাই আশা মায়ের ভক্তদের। এখন মৌলভীবাজার। দুর্গাপূজার নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজশাহীর বাজারে বাড়ছে ফলের দাম, বাড়তি নারিকেল ও কলার দামও। এসব পণ্যের ক্রেতা বেশি হয়, দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পূজা আসে বাজারে ফলের চাহিদা কেমন দেখছেন জানাবেন। সানি, আসলে পূজার সময় ফলের চাহিদা বাড়ে। স্বাভাবিক চাহিদার থেকে আসলে পূজার কারণে ফলের প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি, যার কারণে আমরা বাজারগুলোনে দেখছি যে ক্রেতার সংখ্যা বেড়েছে। অন্যান্য দিনে যেমনটা আমরা আসলে রাজশাহীর খড়খড়ি বাজারে পাইকারদেরকে আসলে দেখেছি, তার তুলনায় আজকে কিন্তু আসলে খুচরো ক্রেতাও এর থেকে কম নেই। আমরা যেটি বাজারে সেই লক্ষ্য করছি যে প্রত্যেকটি ফলের ক্ষেত্রেই খুচরা ক্রেতার সংখ্যা আসলে অনেক বেশি, পাশাপাশি পাইকাররাও আছে। সেই তুলনায় যেহেতু আসলে ফলের যে যোগান তার থেকে আসলে ক্রেতার সংখ্যা বেড়েছে, এই কারণেও খানিকটা ফলের দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। অন্যান্য দিনে যে সমস্ত ফলগুলো বিক্রি হয়ে থাকতো প্রায় 200 থেকে 250 টাকা কেজি, আজকে কিন্তু সেগুলো প্রায় 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা আজকে এখানে যে সমস্ত ফলগুলো দেখছি এর মধ্যে তরমুজের চাহিদা বেড়েছে। তরমুজ 55 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ড্রাগন যেটি আসলে বিক্রি হয়েছে গেল কয়েকদিন আগেও 180 টাকা দরে, সেটি আজকে 250 থেকে 200 টাকা কেজি দরে মানভেদে আসলে এটি বিক্রি হচ্ছে। মালটার মানভেদে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে শুরু করে 150, 120 টাকা। এবং পেঁপের চাহিদা বেড়েছে। পাকা পেঁপে বিক্রি হচ্ছে প্রায় 55 থেকে 60 টাকা কেজি দরে, এবং নারিকেল 80 টাকা থেকে 120 টাকা পাইকারি বাজারে। আমরা খুচরো বাজারেও খেয়াল করছিলাম, খুচরো বাজারেও সেই নারকেলের চাহিদা বেড়েছে। খুচরো বাজারের ন্যূনতম 160 টাকা থেকে নারকেলের দর শুরু হয়েছে এবং উপরে প্রায় 210 টাকা পর্যন্ত। অর্থাৎ আকার ভেদে এবং নারকেলের মান ভেদেও আসলে এই সমস্ত দামের পার্থক্যগুলো হচ্ছে। এই সময়টি আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য খুচরো যে সমস্ত বাজার রয়েছে, এটি তো আড়ত, এখান থেকে আসলে আড়ত থেকে খুচরো বাজারে ক্রেতার সংখ্যা বেড়েছে এবং সেই তুলনায় যারা প্রত্যেক দিন ভ্যানে করে বিক্রি করেন বা পাড়া মহল্লা এবং একই সাথে খুচরো দোকানগুলো নিয়ে বিক্রি করেন, তারা যে পরিমাণে ফল কিনতেন তার থেকে আসলে তাদের কেনার পরিমাণ বাড়িয়েছে তারা, যার কারণে আসলে ফলের দামটি খানিকটা বাড়তি এবং ক্রেতার যেহেতু বেশি সেই কারণে দাম বাড়তি করা হয়েছে। কিছু কিছু ফল আসলে রাজশাহীর বাইরে থেকে এসেছে। আমরা কিছুক্ষণ আগে কমলা মালটা দেখলাম, সেটি কোটচাঁদপুর থেকে এসেছে। এছাড়া রাজশাহীর বরেন্দ্র এলাকা থেকে কিন্তু
এই যে দেখা যাচ্ছে এই সমস্ত ড্রাগন বা অন্যান্য মাল্টা জাতীয় যে সমস্ত ফল এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় সেগুলোই মূলত এখানে বিক্রি হচ্ছে। সুতরাং শুধুমাত্র এই যে ফলের দর বৃদ্ধিটি আসলে এই সময়ে চাহিদা বেশি এবং পূজার কারণেই বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সানি, খড়খড়ি বাজার থেকে ফলের দরদামের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফলের বাজার দর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে সরবরাহ কমায় ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। এ নিয়ে আরও জানাতে ঝালকাঠি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, মাছের দাম দরদাম বাড়ার কারণ কি জানাবেন, আর ক্রেতা বিক্রেতাদের কি বলছেন জানাবেন। বাজারে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে কম এবং পূজার কারণে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু চাহিদাও সেই অনুযায়ী বাজারে নেই। এই কারণে আসলে গেল এক সপ্তাহের ব্যবধানে মাছের বাজারে 20 থেকে 30 থেকে 280 টাকা কেজি দরে পাঙাশ মাছ, যেটি সবচেয়ে সহজলভ্য এবং যেটি সাধারণ মানুষ খুব বেশি কেনে, সেটিও কিন্তু গেল সপ্তাহে 170 টাকা বিক্রি হয়েছে। আজকের বাজারে 30 টাকা বৃদ্ধি পেয়ে সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়। রুই মাছের কথা যদি বলি, রুই মাছ মাঝারি থেকে রুই মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 330 থেকে 400 টাকা আকার বেঁধে। ইলিশ মাছের কথা যদি বলি, ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি এবং মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা এবং একটু বড় অর্থাৎ 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা কেজি দরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকায়, পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। আর সিলভার কার্প মাছ 180 টাকায় বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে সেটিও কিন্তু 150 থেকে 200 টাকা বা 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকায়। এবং আসলে এই মাছের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছের দামও গেল সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। নদীতে আসলে তেমন মাছ মিলছে না, চাষের মাছ মিলছে না, এই কারণেই মাছের দাম বেড়েছে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। তবে আরেকটি এতে খারাপ খবরই বলা যায় যে আগামী 4 অক্টোবর কিন্তু সমুদ্রে সব ধরনের মাছ ধরা, ইলিশের প্রজনন বাড়াতে এই মাছ ধরা বন্ধ থাকবে। তখন আসলে বাজারে একেবারেই মাছের সরবরাহ বন্ধ থাকবে, তখন কিন্তু মাছের দাম সব ধরনের মাছ ধরা, ইলিশের প্রজনন বাড়াতে এই মাছ ধরা বন্ধ থাকবে, তখন আসলে বাজারে একেবারেই মাছের সরবরাহ বন্ধ থাকবে, তখন কিন্তু মাছের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে, এমনকি বলছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন আসলে এই হঠাৎ করে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী তারা চাহিদা মতো মাছ কিনতে পারছেন না এবং তারা নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছে। আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সব জানি। ঝালকাঠির মাছ বাজার থেকে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। এবার দেশের বাইরের খবর। গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি গণহত্যা ও মানবিক সংকটের প্রতিবাদে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি সহ ইতালিয়ানদের কণ্ঠে প্রতিধ্বনি হয়ে আগ্রাসন বন্ধের দাবি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে। গাজা ইসরায়েলি আগ্রাসনে হতাহত ফিলিস্তিনি ও তাদের পরিবারদের প্রতি সমবেদনা জানাতে রোমের রাস্তায় নেমেছে নানা বয়সী কয়েক হাজার মানুষ। ভূমধ্যসাগরের অপর প্রান্তে ইসরায়েল পরিচালিত মানবিক ট্র্যাজেডিতে প্রতিনিয়ত জোরালো হচ্ছে শান্তিপূর্ণ সমাধানের দাবি। ফ্রি ফিলিস্তিন এবং শান্তি ও ন্যায় বিচারের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রোম নগরী। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও শান্তির আকাঙ্ক্ষা ধ্বনিত হল রোমের ঐতিহাসিক ভিক্টোরিয়া চত্বরে। আজকের এই সমাবেশ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র এবং ফিলিস্তিনে অমানবিক হত্যাযজ্ঞ বন্ধের জোর দাবি জানাচ্ছি। প্লে কার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি সহ ইতালিয়ানরা। We are here in Rome right now with the Muslim community of Rome to stand against the genocide and stand against the killing of Palestinians and the killing of Palestinian children. This right here represents all the children. এই ইসরায়েল যেইভাবে নির্বিচারে হত্যা করে যাচ্ছে, আমরা রোমের পক্ষ থেকে, ইতালির পক্ষ থেকে, সমগ্র মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আমরা ইমিডিয়েটলি ফিলিস্তিনের
মুক্তি কামনা করছি। এই বিক্ষোভ সমাবেশ শুধু একটি প্রতিবাদী নয়, ছিল মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্বাসের বহিঃপ্রকাশ বলে জানান আন্দোলনকারীরা। জাতিসংঘে চলমান অধিবেশনে ফিলিস্তিনকে শুধু স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিই নয়, দ্রুততা কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। গাজায় চলমান গণহত্যায় সমর্থন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত পুতিনের সঙ্গে বন্ধুত্ব ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতা ছড়ানোয় চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে যোগ্য মনে করছেন না বিশেষজ্ঞরা। পাশাপাশি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্প নোবেল কমিটিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ তাদের। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। I, Donald John Trump, do solemnly swear. দ্বিতীয় মেয়াদে মসনদে বসার পর থেকেই নোবেল পুরস্কার পেতে বেশ তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজেকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে আখ্যা দেন ট্রাম্প। জানান জাতিসংঘের সহায়তা ছাড়াই বিশ্বের 7টি যুদ্ধ থামিয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যে ট্রাম্প বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার নেয়া বিভিন্ন উদ্যোগের কথা বারবার উল্লেখ করেন। কিন্তু ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা যতই নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে এগিয়ে রাখুক না কেন, বিভিন্ন কারণে চলতি বছরে তার পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা খুবই কম। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় নেতানিয়াহুকে সমর্থন, গেল আগস্টে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক ও বিশ্বব্যাপী চলমান বাণিজ্য অস্থিরতার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য পিছিয়ে রাখছেন অনেক বিশেষজ্ঞ। Winning the Peace Prize for Donald Trump is absolutely out of the question. And the reason is mainly because he is supporting, he says he hates seeing people being killed, but now he's supporting the ongoing genocide in Gaza. ট্রাম্পকে নোবেল পুরস্কার দেয়া হলে নোবেল কমিটি ও নরওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে জানান অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। গাজা যুদ্ধ ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ট্রাম্পের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। He has withdrawn the US from the World Health Organization, from the Paris Accords on climate. He has, initiated a trade war on old friends and allies. চলতি বছর শান্তি পুরস্কারের জন্য বিভিন্ন দেশে কাজ করা কয়েকটি আঞ্চলিক সংগঠনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন স্টকহোম পিস ইনস্টিটিউটের পরিচালক। The Sudan emergency rooms, emergency response rooms. You have the Elders Committee in Darfur, who play a very important role in establishing local ceasefires that play a very hands-on role in terms of the really difficult work of mediation and peace building in these local conflicts. আগামী 10 অক্টোবর জানা যাবে এবারের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। পরমাণু প্রকল্পের জন্য ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে আজ। এই নিষেধাজ্ঞা 6 মাসের জন্য স্থগিত করতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে রাশিয়া ও চীন। 9 থেকে 4 ভোটে তাদের প্রস্তাব খারিজ হয়ে যায়। বার্তা সংস্থা আল জাজিরা নিশ্চিত করেছে শনিবার নিউ ইয়র্ক সময় রাত 8টা থেকে এই নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করেছে ইরান। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরমাণু প্রকল্প ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়ে শর্ত মানতে ব্যর্থ হয় গেল মাসে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিখিত অভিযোগ জমা দেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। কূটনৈতিকভাবে এই অভিযোগের নিষ্পত্তি করতে তেহরানকে একবার সময় দিলেও মেলেনি কোনো সমাধান। এবার খেলার প্রসঙ্গ। গত আসরে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে সাফ জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এবার যেন তার শোধ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের তরুণরা। কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশের যুবরা। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। রেজাউল করিমের প্রতিবেদন।
আগের আসরটিতে ভুটান থেকে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে সেবার 2-0 গোলে হেরে সাফ জয়ের সুযোগ হাতছাড়া হয় লাল সবুজ প্রতিনিধিদের। এবার সেই ভারতকে হারিয়েই সাফ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে 3 জয় ও সেমিফাইনালে নেপালকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। শক্তিমত্তায় তাই দলটিকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ দলের কোচ। তবে ভারতকে হারানো অসম্ভব নয়, এমনটাও আশা ব্যক্ত করেছেন গোলাম রাব্বানী ছোটন। খেলার জন্য আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগ আছে। কোচের সাথে সুর মিলিয়ে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামবো। সবকটি ম্যাচ জয় নিয়ে ফাইনালে আসা ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর। আসরটির হিসাবেও এগিয়ে থাকবে দলটি। 10 বার অংশ নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অন্যদিকে ভারতের সমান সংখ্যকবার অংশ নিয়ে 2 বার শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ। এবারের আসরে ভারতের মতো বাংলাদেশও হারেনি কোনো ম্যাচ। গ্রুপ এতে একটি দল কম থাকায় দলটির তুলনায় 1 ম্যাচ কম খেলেছে লাল সবুজরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে 2-0 গোলে। অপ্রতিরোধ্য এই যাত্রায় ফাইনাল ম্যাচে বাংলাদেশকেও রাখবে চনমনে। বাংলাদেশের ফুটবলাররা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচকে ঘিরে নেই কোনো ইনজুরির শঙ্কা। তবে ফাইনালের আগের 24 ঘন্টা থেকে কলম্বোতে বৃষ্টির মাত্রা বেড়েছে, তাই ম্যাচ ছাপিয়ে বৃষ্টি হতে পারে আলোচনার মূল বিষয়। রিজাউল করিম, এখন। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকরী রোডম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার জোরালো বক্তব্যে সন্তুষ্ট বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারে জোর জামায়াত এনসিপির। অপার সম্ভাবনা নিয়ে পর্যটনে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অপরিকল্পিত উন্নয়ন টেকসই খাত গড়ায় বাধা। 100 টাকার ইঞ্জেকশন 1300 টাকায় কেনার অভিযোগ কুমিল্লা মেডিকেলে। দাম গড়মিল ছাপার ভুল দাবি হাসপাতাল পরিচালকের। সন্ধ্যায় অনূর্ধ্ব 17 সাফের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গেলবারের হারের শোধ নিতে চায় তরুণরা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।